মাগো, দেন না কয়টা টাকা। আরে এখন কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, রাস্তা ছাড়েন, আমাদের যেতে দেন। এই চলো। মাগো, এমন করে কোয়েন না। আপনারা যদি আমাকে ভিক্ষা না দেন, আমরা 3 বেলা খাবো কেমনে? দেন না কয়টা টাকা দেন। বললাম তো এখন কোনো ভিক্ষা দিতে পারবো না, রাস্তাঘাটে মানুষ দেখলে ভিক্ষা দিতে ইচ্ছে করে, তাই না? সাইড দেন বলছি। আমার জায়গায় যদি তোমার বাবা আজকে চাইতো, তাহলে কি তারে ভিক্ষা দিতাম না? ঠিক কথাই তো, দাও না। যদি তোমার বাবা এরকম গরিব হতো তখন কি করতে? দাও দাও, কিছু টাকা দিয়ে দাও। একদমই না, তুমি এই ছোট লোকটার সাথে আমার বাবাকে মেলাচ্ছ। আমার বাবা কোথায় আর এই ফকিন্নিটা কোথায়? তুমিও না। এই আমি কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, চলো তো। এই তুই সাইড দিবি না তোকে? অথই, তুমি তুমি সামান্য এই ছোট লোক ফকিন্নির বাচ্চার কারণে আমার গায়ে হাত তুললে? অথই, মুখ সামলে কথা বলো। তুমি যাকে ছোট লোক বলছো সে আমার বাবা। কি? এই ফকিন্নির বাচ্চা তোমার বাবা? কি বলছো এসব তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, সে আমার বাবা। তোমার বাবা? কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা আমেরিকাতে থাকে, তাহলে এই ফকিন্নিটা তোমার বাবা কিভাবে হয়? আহা বাবা, আমি বিষয়টা বুঝে বলতেছি, তুই চুপ থাক। মাগো, আমি জানতাম না যে আমার ছেলে তোমারে ভালোবাসে, তাহলে কিন্তু আমি তো সামনে আইতাম না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। আমার বাবা আমেরিকা থাকে এই কারণে তুমি আমাকে ভালোবেসেছিলে? হ্যাঁ, এটা জেনে আমাকে ভালোবেসেছিলে? দেখো, বিষয়টা এমন না। তুমি তো আমাকে শুরু থেকেই বলেছিলে তোমার বাবা আমেরিকাতে থাকে, কিন্তু এখন তো দেখছি তোমার বাবা একজন ভিক্ষুক। হ্যাঁ, একজন ভিক্ষুকের ছেলের সাথে আমি কিনা রিলেশন করছি? না, এটা আমি কখনোই মানতে পারবো না। আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে চাই না। তার মানে তুমি আমাকে না, আমার ধন সম্পত্তি টাকা পয়সাকে ভালোবেসেছিল, রাইট? হ্যাঁ, জীবনে চলার জন্য টাকা পয়সার দরকার আছে, ধন সম্পদের দরকার আছে। আমি তো ভেবেছিলাম তুমি কোটিপতি ছেলে, তোমাকে বিয়ে করলে আমি সুখে থাকতে পারবো, বিলাসিতার মধ্যে থাকতে পারবো। কিন্তু না, এখন তো দেখছি তুমি সামান্য একজন ভিক্ষুকের ছেলে। তোমাকে বিয়ে করলে 2 দিন পর আমার ওই ভালো থালা নিয়ে পথে পথে ঘুরতে হবে, মানুষের কাছে 2-4 টাকা চাইতে হবে। বুঝতে পেরেছো? বাহ, এখন বুঝতে পারছি কেন তুমি সবসময় আমাকে গাড়ির কথা বলো, কেন সবসময় বলো বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা। শোনো অথই, তোমাকে একটা কথা বলি, ভালোবাসতে গেলে টাকার প্রয়োজন না, একটা সুন্দর মনের প্রয়োজন, যেটা তোমার কাছে নেই। শোনো, তোমার এই লেকচার আমি শুনতে চাই না। আমি বুঝতে পেরেছি তোমার সাথে রিলেশন আমার হবে না। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। এই দাঁড়াও, তোমার সাথে না আমার কিছুদিনের মধ্যে বিয়ের কথা চলছে, তুমি এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ কিভাবে? বিয়ে? তোমার মতো ভিক্ষুকের ছেলেকে আমি বিয়ে করব আমার লাইফটা নষ্ট করার জন্য? পাগল নাকি? শোনো, তুমি তোমার এই ভিক্ষুক বাবাকে নিয়ে থাকো, আমাকে নিয়ে তোমার থাকতে হবে না। বাবা, এইসব কি ছিল? হ্যাঁ, এইগুলি নাটক ছিল। দেখলি তোর ভালোবাসা। শোন, আমি রহিম চৌধুরী, এই শহরে বিশিষ্ট 10 জন ব্যবসায়ীর মধ্যে আমি একজন। তাই আমার পুত্রবধূটা কেমন হবে সেটা আমার যাচাই করতে হবে না? তাই তোকে না জানিয়ে আমি ভিখারি সেজে এই আজকের এই ক্যারেক্টারটা তোর সামনে পেশ করলাম, আর তোর বইয়ের অবস্থাটা দেখলাম। শুন, এই মেয়ে আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতা তার নেই। আর শুন, আমি যেটা পরীক্ষা করেছিলাম সেটাতে সে ফেল করেছে। আর আজকের থেকে তুই কোনোদিন তার সাথে দেখা করবি না। আর তোর জন্য মেয়ে আমি ব্যবস্থা করছি, আমার পছন্দে তোর বিয়ে হবে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আসলে বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না। ঠিক আছে বাবা, চলো। চল। কিরে মা, কি হলো? কাঁদতেছিস কেন? কাঁদবো না কি করবো বলো তো মা? আমি যাকে ভালোবাসি ও আমাকে ঠকিয়েছে। ঠকিয়েছে? কেন, কি করেছে? কি করেছে জানো? আজকে সৈকতের বাবার সাথে আমাদের দেখা করার কথা ছিল।
আমি আর সৈকত যাচ্ছিলাম, হুট করে ওর বাবার সাথে রাস্তায় আমাদের দেখা হয়ে গেল। আর তারপরে জানতে পারলাম যে ওর বাবা একজন ভিক্ষু। আমি আগেই ভেবেছিলাম তুই যার সাথে প্রেম করছিস ছেলেটা মোটেই ভালো না। বললো তো তোর জন্য আমি কত ভালো একটা পাত্র আনলাম, কত ভালো ছেলে, চাকরি করে শিক্ষিত বড় লোকের ছেলে, তুই রাজি হলি না। আমারই ভুলটা হয়েছে। আমি যদি তখন তোমার কথাটা শুনতাম তাহলে হয়তো আজকে এই দিনটা আমার দেখতে হতো না। তবে শোনো, ওর সাথে আমি সবকিছু একদম মিটিয়ে তারপরে চলে এসেছি। আজকের পর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হবে না। মা, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে তার সাথে বিয়ে ঠিক করো, আমি রাজি। এই তো শুনে খুবই খুশি হলাম। ঠিক আছে, তুই ঘরে যা, আমি আজকেই তোর বিয়ের জন্য কথা বলবো। ঠিক আছে। অথই অফিসে গেলাম। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে একটা কথা ছিল। বলো। বলছিলাম কি, অনেকদিন পরে আজকে মা আসবে, তুমি যদি আজকের দিনটা ছুটি নিতে খুব ভালো হতো। না দেখো, একেবারেই সম্ভব না, অফিসে প্রচুর কাজের চাপ। আর আগামী পরশুই তো শুক্রবার, ওই দিন না হয় আম্মুকে নিয়ে আমরা সবাই একসাথে বাইরে ঘোরাফেরা করলাম, কেনাকাটা করলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি আর আজকে সময় দিতে পারবে না। তাহলে এক কাজ করো, যেহেতু আজকে এই কাজের ছেলেটাও নেই, তুমি একটু কষ্ট করে বাজার করে দিয়ে যেও। মা যেহেতু আসছে, একটু রান্না বান্না না করলে তো আর হয় না। না দেখো, এমনিতে আমার দেরি হয়ে গিয়েছে, আমি এক কাজ করি, কাউকে দিয়ে বাজার করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। আর শোনো, তুমি তাহলে সবকিছু সামলে নিও। আর এই বাসায় নতুন আসছি, যে কেউ আসলেই আগে দরজা খুলবে না, জিজ্ঞেস করবে কে আসছে। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাই। আরে মা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আর একটু আগে এলে তো তোমার জামাইয়ের সাথে দেখা হয়ে যেত। ও, তাহলে তো মিস করলাম। আচ্ছা যাই হোক, ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, এসো, এসো। আমার ব্যাগ কিন্তু গাড়িতে। আচ্ছা, সেটা নেওয়ার ব্যবস্থা করছি। এসো মা, বসো। এখন বলো, তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো। আচ্ছা বলতো মা, এই তোর সংসার জীবন এখন কেমন চলছে? ভালোই তো চলছে মা, আশা করি সামনেও ভালোই চলবে তোমাদের দোয়াতে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আচ্ছা একটা কথা বলতো, জামাই বাবা যা স্যালারি পায় সব তোর হাতে দেয় তো? আমার কাছে দিবে না মানে? ও তো আমাকে চোখে হারায়, ভীষণ ভালোবাসে, সব টাকা আমার হাতেই দেয়। যাক, শুনে খুবই খুশি হলাম। ছেলেটা আসলে খুবই ভালো, যা চেয়েছিলাম তাই হয়েছে। তোর এই বাসাটা না মা, আগের বাসার চাইতেও খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সেটা কি আর বলতে, তবে জানো মা, এই পুরো বাড়িটা আমাদের আয়ত্তেই থাকে, কারণ এই বাড়ির মালিক নাকি দেশের বাইরে থাকে। আর সেজন্য এই বাড়িতে থাকতে আমারও ভালো লাগে। শোনো, বাইরের দিকটা অনেক সুন্দর, চলো তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। অনেক সুন্দর পরিবেশ। ঠিক আছে, চল। চলো মা, ওই দিকটা চলো। চল। এই যে দেখছো পুকুরটা, এই পুকুরে অনেক মাছ। আর বাসাটা আমার এত ভালো লেগেছে, বিকেল বেলা যখন এখানে আসি অনেক হাওয়া দেয়। সত্যি রে মা, জামাই বাবা দেখে শুনে খুব ভালো একটা ভাষা নিয়েছে। এই যে দেখ, পুকুরে কত মাছ, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, ওই দিকটা তো তুমি যাওনি, চলো ওই দিক যাই। অনেক সুন্দর জায়গা, দেখলেই ভালো লাগবে, মন ভরে যাবে। সত্যি তো, ওই দিকটা তো আরো সুন্দর। চল। চলো। ওই পাশে যে ফুলের বাগানটা দেখলে তোমার কেমন লাগলো মা? খুব ভালো রে মা, অনেক সুন্দর। হ্যাঁ, আমিও মাঝে মধ্যে ওখানে গিয়ে সেলফি তুলি। আচ্ছা যাই হোক, এবার চলো ওই দিকে যাই। চল। কিরে মা, দাঁড়ালি কেন? মা দেখো,
ওই ফকিনীর বাচ্চাগুলো এখানে কি করছে? চলো তো গিয়ে দেখি। চল। তুমি না এই ছোট লোকের বাচ্চা, তোরা এখানে কি করছিস? বুঝতে পেরেছি, তুই আমার পিছু ছাড়বি না। যেই আমি একটু আমার স্বামী নিয়ে সুখে সংসার করছি, তুই এখানে আবার হাজির হয়ে গেলি। এখানে কি চাই তোদের? কি করছে বুঝিস না? আরে ফকির ফকিরই থাকে, দেখছিস না প্যান্ট কোট পরে এসেছে, আর বড় লোক সাজার ইচ্ছা হয়েছে। থামুন, আপনারা কাদেরকে কি বলছেন? জানেন ওনারা কারা? কে ওরা? ওনারা হচ্ছেন এই বাড়ির বাড়িওয়ালা। মানে? মানেটা আমি বলছি। ইনি হচ্ছেন আমার বাবা, যাকে তুমি রাস্তায় ভিক্ষুক বলে অপমান করেছিলে। ইনি হচ্ছেন এসএস গ্রুপের মালিক রহিম চৌধুরী, আর আমি তার একমাত্র সন্তান সৈকত চৌধুরী। আমার বাবা চেয়েছিল এমন একটা মেয়েকে আমার সাথে বিয়ে দিতে, যেন সেই মেয়েটা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করতে পারে, আমাকে ভালোবাসতে পারে। বাট আফসোস, তুমি সেই টাইপের মেয়েই নও। তুমি একটা অহংকারী এবং লোভী মেয়ে। আমার ভাগ্য ভালো যে তোমাকে আমি বিয়ে করিনি। তোমাকে যদি আমি বিয়ে করতাম, তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যেত। নাজিম সাহেব, আপনাকে একটা কথা বলি। আপনার সামনে আপনার ওয়াইফকে দুটো কথা বলেছি বিধায় আপনি কিছু মনে করবেন না, কারণ আপনারও জানা উচিত আপনি যাকে বিয়ে করেছেন মেয়েটা কেমন। আর হ্যাঁ, জীবন সঙ্গিনী সবসময় বাছার আগে একটু পরীক্ষা করে নেওয়া উচিত। বাবা, আমি চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করলাম, আর ওনাদেরকে বলে দিও আগামী মাস থেকে যেন বাসাটা ছেড়ে দেয়। আমার ছেলে কি বলেছে শুনেছেন তো? আগামী মাসে 1 তারিখে বাসাটা ছেড়ে চলে যাবেন। ছি ছি অথই, তুমি এতটা লোভী আমি চিন্তাও করতে পারিনি। আমি তোমাকে কি ভেবেছিলাম। আর মা, আপনি, আমি আমি একটা এতিম ছেলে, আমার বাবা মা কেউই বেঁচে নেই। আমি আপনাকে আমার মায়ের জায়গা দিয়েছিলাম, আমি আপনাকে ঠিক আমার মায়ের মতনই মনে করতাম। অথচ আপনার এই রূপ দেখলাম, ভাবতেই খারাপ লাগছে। মায়েরা কখনো অহংকারী হতে পারে। কোথায় আপনার মেয়ে আপনার কাছ থেকে শিখবে তা না করে আপনি মেয়ের সাথে সাথে চলে এসেছেন মানুষকে অপমান করতে। কেন? মেয়েকে কিছু শেখাতে পারেননি? আমার বাবা মা বেঁচে ছিল না, তারপর আমার মনে হয় কি জানেন, আমি একটা ভালো বাবা মার সন্তান ছিলাম, যার কারণে আমার মনের ভিতরে একটু অহংকার আসেনি। বিদেশে ছিলাম অনেক বছর, অনেক টাকা ইনকাম করেছি, দেশে এসে একটা ভালো জব করছিলাম, তাই না? কিন্তু আপনাদের মতন অহংকারী হই। আর শোনেন, বাড়িওয়ালা বলেছে 1 তারিখে ঘর ছাড়তে, আমি এই মুহূর্তে ছাড়ছি। ঠিক আছে? আপনারা কোথায় থাকবেন, কেমন থাকবেন আমি কিচ্ছু জানতে চাই না। আমি আর আপনাদের সাথে থাকতে চাই না। যদি কোনোদিন আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারেন, তখন আমার সামনে নিয়ে আসবেন, ভেবে দেখবো। আল্লাহ হাফেজ। মা, এটা কি হলো? আমার এই কুলো গেল, ওই কুলো তো চলে গেল। আরে মা, তুই ঠিকই বলছস। সেই দিন যদি এই ছেলেটারে না ছাড়তি, এই ছেলের সাথে